এই মাদের তৈরি করি, তো এই মাদের ইয়েতে মানে আশীর্বাদে হয়তো আমি বেঁচে উঠেছি। এবং মায়ের মধ্যে কেউ যদি সেই সময় বলে যে আমি তোমার জন্য অমুক এনেছি তুমুক এনেছি, তুমি নেমে আসো, আমি। শরতের হাওয়া বইতে শুরু করেছে। শিউলি ফুলের ঘ্রাণ, কাশফুলের দোলা আর নীল আকাশের নিচে কান পাতলেই শোনা যায় ঢাকের বাদ্যি। সর্বত্রই এক অদৃশ্য উত্তেজনা। তবে এই পুজো আসার বার্তাটা সবচেয়ে আগে যেখানে এসে পৌঁছায় তা হলো মৃৎশিল্পালয়। কাঠামো তৈরি, মাটি মেখে অবয়ব গঠন, রংদান আর প্রাণের সঞ্চার সব মিলিয়ে তৈরি হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রাণকেন্দ্র মা দুর্গা। অরণ্য শহরে আড্ডার আজকের পর্বে আমরা এসেছি তেমনই এক শিল্পীর সৃষ্টির আঙ্গিনায়। জন্মসূত্রে তিনি বাঙালি নন, অথচ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় প্রতিমা গড়ার কারিগর তিনি। মাটির গন্ধে, হাতের ছোঁয়ায় অগণিত প্রতিমায় তিনি লিখে চলেছেন নিজের শিল্পী জীবনের গল্প। আজকের আড্ডায় আমরা শুনবো সেই মানুষটির কথা। নমস্কার, শুরু করছি অরণ্য শহরে আড্ডার আজকের পর্ব। আমাদের সঙ্গে আজকে এই ফ্রেমে আমরা পেয়েছি অরণ্য শহরের বিশিষ্ট প্রতিমা শিল্পী শিবশঙ্কর সিংহকে। আজ কথা বলবো তার সঙ্গে। নমস্কার। প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটি করব সেটা হলো, আপনি একজন অবাঙালি, কিন্তু অবাঙালি হয়েও একদম ছোটবেলা থেকেই এই মৃৎশিল্পের প্রতি বা প্রতিমা নির্মাণের প্রতি আপনার এক অমোঘ টান। কিভাবে শুরু হলো এই ভালো লাগা? ছোটবেলায় মানে বিভিন্ন জায়গায় দুর্গাপুজো এলে মনে হতো যে না, বিরাট কিছু একটা, হ্যাঁ, যেখানে দুর্গা প্রতিমা হতো আমি ছোটবেলা থেকেই চলে যেতাম সেখানে দুর্গা প্রতিমা দেখতে। দুর্গা প্রতিমা দেখতে দেখতে এমন অবস্থা হয়ে গেল আমার যে কি বলবো, স্কুল কামাই করতাম। স্কুল কামাই করার জন্য আমাকে হেডমাস্টার মশাই দারুণ মানে কি বলবো শাস্তি দিতেন। তো মহালয়ার পর থেকে এমন অবস্থা হতো যে আমি ঘরেও টিকতে পারতাম না, আর স্কুলেও কোনো মতেই আমার মন টিকতো না। তো সেই মতো অবস্থায় আমি মানে ওই মহালয়া থেকে কাঁধে ব্যাগ নিয়ে ছুটতাম যেখানে দুর্গা প্রতিমা তৈরি হতো। দিয়ে 4 দিন 5 দিনের পর যখন ওই দুর্গা পূজার ছুটি পড়তো, একদিন হেডমাস্টার মশাই মানে আমার বাবাকে বলেন, কি ব্যাপার, আপনার ছেলে তো আর স্কুলে আসছে না, পড়াশোনা সেরকম হচ্ছে না, আপনি দেখুন কোথায় যাচ্ছে। বলে না, ও তো রোজ স্কুলে যায়। তো আমি জিজ্ঞেস করব তো বাড়িতে, আমি তো থাকি না, আমার মিসেস থাকেন, আমি জিজ্ঞেস করব। তো জিজ্ঞেস করা হলো। সেই সময় মা বললো যে তো স্কুলে তো যায়। তখন আমার বাবা বললেন যে আমার দাদাকে যে দেখবি তো কোথায় যায় ও, হ্যাঁ, স্কুলে কাঁধে ব্যাগ নিয়ে যায়টা কোথায়। দিয়ে একদিন আমার দাদা কলেজ না গিয়ে মানে আমার পিছু করলো। দেখলো যে শারদোৎসবের ওইখানে কার্তিক চন্দ্র মালাকার তিনি দুর্গা প্রতিমা তৈরি করতেন। সেই অবস্থায় আমি ওইখানে যেতাম, চুপটি করে বসে থাকতাম, দেখতাম কি হচ্ছে কি না হচ্ছে, কি রং করছে, হ্যাঁ। দিয়ে মানে কি বলবো, মনমুগ্ধ, মানে খাবার খিদেও লাগতো না, কিছুই না, চুপটি করে বসে থাকতাম। দিয়ে একদিন দেখি দাদা হাজির হয়ে গেছে ঠিক ওই সময়, মানে 4টের সময়। দিয়ে দাদা আমাকে কান ধরে নিয়ে গেল বাড়ি। দিয়ে বাবাকে বলল যে ও তো স্কুল যায়নি, কাঁধে ব্যাগ নিয়ে যেখানে ঠাকুর তৈরি হতো ওই শিল্পী আমাকে বললো তো সকাল থেকে আছে, 10টা থেকে আছে। দিয়ে তারপর আমাকে বাবা প্রচণ্ড শাস্তি দিল। এমনও দিন গেছে আমার, মানে বাবা আমার পায়ে দড়ি বেঁধে কুয়ার মধ্যে নামিয়েছিল, হ্যাঁ, বল তুই আর এইসব কাজ করবি, পড়াশোনায় মন দেয়, এইসব কাজে একদম নয়, পড়াশোনা মেন, হ্যাঁ। তো মানে প্রচণ্ড মারধরও খেয়েছি, কিন্তু নেশা আমার ছাড়িনি। আমি নেশা ওই মানে মারাত্মক নেশা, একটা কি বলবো, আফিং আর গাঁজার যেমন নেশা হয় সেই রকম নেশা। মানে এই সময় এলেই হাতগুলো কেমন উসকুস কুসকুস করতে থাকে যে না আমি কিছু একটা করি। সেই অবস্থায় আমার দাদা করলো কি, আমাকে নিয়ে গেল, অ্যাডমিশন করালো যাতে আমি আর মানে কলেজের
এই ঝাড়গ্রাম রাজ কলেজ থেকে আমি পড়াশোনা করেছি, ওইখান থেকে গ্র্যাজুয়েশন করেছি। দিয়ে আমার দাদা ভাবলো যে একে তো এইসব কাজের থেকে মুক্তি দিতে গেলে একে অ্যাডমিশন করায়। আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে চান্স পেলাম, আমাকে কল্যাণীতে মাস্টার ডিগ্রি করলাম পল সায়েন্সে। তো ওইখানে থাকতে থাকতেও মাকে বলতাম, মা তুমি একটু বলবে যে আমার শরীর খারাপ, তুই আয়। এমন সময়টা বলবে যে সময় আমি এই পুজোর সময়, হ্যাঁ, তখন আমি সেই রকম মা আমাকে চিঠি, সেই সময় তো আর মোবাইল ছিল না, ওই চিঠির মারফত যে এরকম আমার শরীরটা খুব খারাপ, তুই একবার আয়। কেন দাদা তো সময় দিত না, তখন দাদা সেকেন্ড অফিসার ছিল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশে, সময় দিতে পারতো না। বলে তুই যা, তাহলে দেখ মা কি অবস্থা। আমি ওইসব কাজ করতাম। পরিবারের পরিবেশ আপনার এই যে শিল্পী জীবনের প্রতি যে নেশা, সেখানে কি প্রভাব ফেলেছিল বা তারা কিভাবে সমর্থন করেছিলেন? আমার বাড়ির বলতে গেলে আমার মা ছাড়া কেউ এটাকে সমর্থন করেননি, একমাত্র আমার মা সমর্থন করতেন। হ্যাঁ, আমি ছোটবেলায় আঁকাআঁকি করেছি, হ্যাঁ, এমনকি ইন্ডিয়ান আর্ট কলেজে চান্সও পেয়েছিলাম, কিন্তু আমার বাড়ির লোক পছন্দ করেনি। বলে না না, ওইসব বহু শিল্পীকে দেখেছি না খেতে পেয়ে মারা গেছে, অতএব ওইসব কাজ করে কোনো লাভ নেই, তুই পড়াশোনাটা কর, কম্পিটিটিভ পরীক্ষাগুলোই বস, দিয়ে এইসব কাজ করতে দেবো না, কোনো মতেই করতে দেবো না। এইসব কাজের জন্য কোনো কোয়ালিফিকেশন লাগে না, কোনো পড়াশুনো লাগে না, অতএব তুই এইসব কাজ ছেড়ে দে। আমার দাদাও বুঝিয়েছে, আমার বাবা তো মানে এক কথায় মানে একদম এর বিরোধিতায়। তো যাই হোক, পড়াশোনা করলাম, চাকরি বাকরি তো হলোই না। তো মোটামুটি পেপার মিলে কিছুদিন ছিলাম, প্রায় 9 বছরের মতন ছিলাম, কাজ করেছি। তারপর দেখলাম না, ওখানে কাজ পোষাচ্ছে না, মানে আমি যে চরিত্রের ছেলে আমি, সেই মানে ওখানকার ওই ইয়েতে আমার চলে না, আমি কাজ ছেড়ে দিলাম। তারপর সাসপেনশন অফ ওয়ার্ক হলো। আমি করলাম কি, যে এইটা যেহেতু জানতাম সেহেতু এইটা লেগে গেলাম। এইটা যদি আমি আজ 9 বছর আগে থেকে করতাম, আমার মনে হয় খুব ভালো হতো। হ্যাঁ, তো যাই হোক, মোটামুটি এখন ওই নেশা এখন আমার পেশায় পরিণত হয়েছে। প্রথম প্রতিমা বানানোর অভিজ্ঞতা একটু শুনতে চাই। হ্যাঁ, প্রথম প্রতিমা যেহেতু ওই সেই সময় এশিয়াড চলছিল, আমার মনে হয় এশিয়াড শেষ হয়েছে, এইখানে দুর্গা পুজো হয়েছিল, আপনার স্টেশনের সামনে একটা পুজো হতো, ওইখানে কিছু নেতা বিশিষ্ট লোক যারা ইয়ে করতেন, তারা পুজো করেছিলেন 3-4 বছর। তখন তারা ওই কোনো শিল্পী পাননি তৈরি করার, তখন আমাকে বলা হলো যে এরকম তুমি এটা করতে পারবে? আমি তো নতুন, আমি কি পারবো দুর্গা প্রতিমা করা? আমি এমনি সরস্বতী কালী এইসব করি, আমি কি দুর্গা পারবো? বলে ভুল ত্রুটি হলে আমরা বুঝে নেব, তুমি করো। ওই প্রথম অভিজ্ঞতা। এবং সেই বছর প্রচণ্ড ঝড় বৃষ্টি, সেই বছর শারদোৎসবের প্যান্ডেল উল্টে গেছিল, মানে প্রতিমা সহিত সব উল্টে টুলটে গেছিল। সেই অবস্থায় আমি করেছিলাম, মানে দিন রাত জেগে। আমার জীবনের প্রথম অভিজ্ঞতা ওই দুর্গা প্রতিমা করা। হ্যাঁ, তো মোটামুটি খারাপ হয়নি, সবাই ভালোই বলেছিল। আর তারপরে কানাগলিতে আমার সিনিয়ররা ছিলেন, যারা এখন নেই, কোনো সিনিয়র নেই কানাগলি। সেই সময় মানে ম্যাক্সিমাম সিনিয়ররা আমাকে বলেছিলেন তুই কর, আমরা বাইরের ইয়েতে কেন এত টাকা দিতে যাব, তুই নিজে কর, আমরা ওই টাকা দেবো। আমাদের ওই সিনিয়ররা এখন একটাও নেই, একমাত্র রতন চ্যাটার্জি আছেন, হ্যাঁ, আর কেউ নেই। কলেজে পড়াকালীন প্রতিমা বানাতেন? তখন ভালো করে বানাতাম, এবং আমাদের ইউনিয়নের ইয়েতে আমি প্রতিমা দিতাম, আমাদের কাজ কলেজে কন্টিনিউ ছিল। আমি লাস্ট বোধহয় গত বছর থেকে আমার বন্ধ, নাহলে আমি কন্টিনিউ প্রতিমা দিয়ে এসেছি, মানে কলেজ লাইফ থেকেই আমি তৈরি করতাম। তার আগে থেকেও বলতে গেলে আমি তৈরি করতাম নিজস্ব, টুকটাক 2-5টা, যেমন ক্লাব হলো, স্কুল হলো, কলেজ হলো, যে স্কুলে পড়তাম সেই স্কুলের জন্য, তো রাজ কলেজে পড়তাম রাজ কলেজের জন্য, এই কয়েকটা বানাতাম, তৈরি করতাম। প্রতিমা শিল্পের ক্ষেত্রে আপনার শিক্ষাগুরুকে বা কিভাবে শিখেছিলেন?
এমনি তো আমার ছোটবেলা থেকে মারাত্মক নেশা ছিল। হুম। তারপর টুকটাক আমার গুরু বলতে গেলে ওই বিজয় রানা, যিনি আগে বেশ ভালো কাজ করতেন, এখন বয়স হয়ে গেছে, কাজ ছেড়ে দিয়েছেন। তো ওই বিজয় রানার কাছে মোটামুটি কয়েকবার গিয়েছিলাম, মানে দেখার, মানে কাজের ব্যাপারে গেছিলাম আর কি। ওই ওই ওইটুকু সুযোগ ছিল আমার। ওর মানে এক কথায় বলতে পারেন যে উনি আমার গুরুদেব। যেহেতু একজন গুরু তো বাঁচতেই হয়, হুম। তো উনি আমার শিক্ষা গুরু। আমার ভুল ত্রুটি বলতেন উনি, যেটা আমার মানে ভুল হতো উনি বলতেন, এই জায়গায় তুই ভুল করেছিস, এরকম করা উচিত নয়, এটা আমার গুরুদেব বলতেন। হ্যাঁ, এই হিসাবে। এবং তার গুরুদেব ছিলেন কার্তিক চন্দ্র মালাকার। হ্যাঁ, যার প্রতিমা আমি ডেলি দেখতে যেতাম ছোটবেলায়। হ্যাঁ, ওনার গুরুদেব, ওনার শিষ্য হচ্ছেন বিজয় রানা, আর আমি ওনার শিষ্য। প্রতিমা বানিয়ে প্রথম পারিশ্রমিক পাওয়া, হুম। সেই অভিজ্ঞতার কথা একটু বলুন। দারুণ অভিজ্ঞতা আমার। এত টাকা, সত্যি কথা বলতে কি, তৎকালীন আমার যা অবস্থা ছিল, এত টাকা পাবো আমি আশাই করতে পারিনি। তখন 3,000 টাকা মানে বিরাট ব্যাপার। সেই 3,000 টাকা আমার বেশ মনে আছে এখনো পর্যন্ত। তখন আমি পেপার মিলে ঢুকিনি, পেপার মিল বন্ধ হয়ে এলো। আমার কোনো এক বন্ধু অবস্থা খুবই খারাপ ছিল। হ্যাঁ, আমি 82-এ বোধহয় এইরকম সময় একবার মিল বন্ধ হয়েছিল, পেপার মিল। তখন মানে এমন অবস্থা ছিল, 3 দিন খায়নি তারা। তো আমার বেশ মনে আছে, দুর্গাপুজোর সময় জামা কাপড় কিনবে কি, খাবার জুটছে না। হ্যাঁ, তখন আমি বললাম যে 3,000 টাকা মানে বিরাট ব্যাপার, আমার তো অনেক টাকা। তখন আমি বললাম চাল ফাল, আমি সেই ফ্যামিলির নাম বলবো না, সেই ফ্যামিলিতে চাল আটা সবজি কিনে দিয়েছি। এখন তাদের অবস্থা মোটামুটি খারাপ নয়, ভালো অবস্থা। তো এইটা আমার প্রথম ইয়ে। আর প্রথম ছিল আমার মাকে শাড়ি কিনে দেওয়া। হ্যাঁ, একটা ইচ্ছা ছিল মাকে একটা গরদের শাড়ি কিনে দেবো। একটি প্রতিমার পরিকল্পনা করা, তারপর সেটিকে রূপদান এবং মণ্ডপে পৌঁছে দেওয়া, এই যে পুরো জার্নিটা, অর্থাৎ একটা প্রতিমা গড়ার যে গল্পটা, সেইটা একটু বলুন। এই প্রথমে যেমন বাটাম, মানে কাঠের ব্যবস্থা, বাঁশ, খড়, সুতলি, পেরেক, এইসব দিয়ে দুর্গা প্রতিমা তৈরি হয়। প্লাস আরও একটা মাটি ব্যবহার করা হয়, যাই হোক এটা নাম নিচ্ছি না, বলে আদিকাল থেকে হয়ে আসছে, সেটা আমরা করি, পয়সা দিয়ে কিনতে হয়। হ্যাঁ, মোটামুটি এই হলো। তারপরে মাটির ব্যাপার, মাটি লাগছে। মাটি যেমন আমার স্থানীয় এখানকার নদী আছে, বৈতা নদী, ওখান থেকে মাটিটা আনি। এখন মাটির প্রতি বিরাট কী বলবো, ধরপাকড় চলছে। মানে আমরা শিল্পীরা আমরা খুব অসুবিধায় পড়ে গেছি এই মাটির জন্য। কারণ এই মাটি না হলে আমাদের কাজ হবে না, আমরা কাউকে দুর্গা প্রতিমা দিতে পারবো না। হ্যাঁ, আর প্রশাসনকে বললেও কী হবে, কোনো লাভ হয়নি আজ পর্যন্ত। আমরা মাটির জন্য খুবই মানে কী বলবো অসুবিধায় পড়ি। মাটি লাগে, তারপর রং, গয়না আনা হয় কাটোয়া থেকে, কাপড় টাপড় আনা হয় কলকাতা বড় বাজার থেকে। তারপরে মাকে সাজানো হয়, তারপর মায়ের হাতে অস্ত্র তুলে দেওয়া। মায়ের হাতে অস্ত্র তুলে দেওয়া। প্রতিমা করার যে ধাপগুলো বললেন, তার মধ্যে সবচেয়ে অনুভূতির জায়গা যেখানে, সেটা হলো মায়ের চক্ষুদান। সেই সময়ের কথা বলুন। সেই সময় আমি মহালয়া শুনি। আচ্ছা, মহালয়া শুনে মানে মায়ের শুধু মানে আমি দুধটা জড়িয়ে যাচ্ছে, আমি বলতে পারছি না। মানে মায়ের মধ্যে কেউ যদি সেই সময় বলে যে আমি তোমার জন্য অমুক এনেছি তমুক এনেছি, তুমি নেমে আসো, আমি পাবো না। মানে এমন একটা মুহূর্ত, মানে আমি লীন হয়ে যাই মায়ের মধ্যে। ঝাড়গ্রামের পুজো কমিটিগুলোর সঙ্গে আপনার সম্পর্ক, এই প্রসঙ্গে কি বলবেন? সম্পর্ক মোটামুটি খুব একটা খারাপ নয়, প্রত্যেকেরই সাথে ভালো সম্পর্ক। এই যেমন কানাগুলিতে দীর্ঘ
23-24 বছর তৈরি করেছি কানাগুলিতে। হ্যাঁ, সংঘমিত্র ব্যায়াম সমিতি, ওখানে আমি ওই পুজোরই উদ্যোক্তা আমি। হ্যাঁ, তো এমনি ওদের সাথে ভালোই সম্পর্ক। প্রতিটা পুজো কমিটি, এই ধরুন সরদাৎসব বলুন, জামদা, এদিকে সুভাষপল্লী, তারপরে দুর্গা ময়দানও আমার সেরা প্রতিমা হয়েছিল। কানাগলিতেও সেরা প্রতিমা হয়েছিল। সংঘমিত্র ব্যায়াম সমিতিতেও আমার সেরা প্রতিমা হয়েছিল। আর আপনার ঘোড়াধরা সার্বজনীন দুর্গা উৎসব কমিটি, ওইখানেও আমার সেরা প্রতিমা হয়েছিল। পুরাতন ঝাড়গ্রামেও আমার প্রতিমা গেছে, সবাই আমার কাছ থেকে প্রতিমা নিয়েছে। প্রতিমা শিল্পী হিসেবে নিজের প্রথম কর্মশালা কোথায় এবং কবে গড়ে তুলেছিলেন? মোটামুটি 84-85 হবে। আমি ওটা করেছিলাম কানাগলিতে। হ্যাঁ, তখন পিপুলস কোঅপারেটিভ ব্যাংক ছিল পাশে, ওই প্লাজা হয়নি তখন। তখন ওইখানে ওই টোকন ঘোষ বলে একজন ভদ্রলোক ছিলেন, একটা গ্যারেজ ছিল, তার পাশে একটা ছাউনি করে আমি করতাম আর কি, 5 মাথা মোড়ে। ওকে ওই জায়গাটার নাম কানাগলি, ওইখানেই তৈরি করতাম। আমি তখন ভেবেছিলাম ওই ঝড় বৃষ্টি, তারপর ওখানে মানে যারা ল্যান্ডলর্ড, তারা পরিকল্পনা করেছিল যে আমরা এখানে একটা করব, ওই কি বলে আবাসন করব। হ্যাঁ, তখন আমি দেখলাম যে তাহলে তো আমাকে এখান থেকে উঠে যেতে হবে। আমার একটা কি বলবো, পার্মানেন্ট একটা জায়গা চাই যেখানে আমি যেটা করতে পারি। এবং এইটা করার জন্য আমাকে সঞ্জুদা, আমাদের আর্ট একাডেমির সঞ্জুদা, তিনি আমাকে উৎসাহ বেশি দিয়েছিলেন। আমার মনে হয় আমি তাকে ভুলতে পারবো না। হ্যাঁ, সঞ্জুদা বরাবর দেখা হলেই, কি রে, কি করছিস, এখন থেকে লেগে যা, এখন থেকে কর। হ্যাঁ, কোনো একটা পার্মানেন্ট জায়গা বাছ, আগের থেকে তৈরি কর, জিনিসটা ভালো হবে। যেমন কুমোরটুলিতে মোটামুটি আগের থেকে সরস্বতী পুজোর পর থেকে শুরু করে দেয়, তো তুইও শুরু করে দে। সঞ্জুদা আমার মনে হয় সবচেয়ে বেশি প্রেসার ক্রিয়েট, এত ভালোবাসা, কি বলবো, এই সঞ্জুদা আমাকে এটা করার জন্য অনুপ্রেরণা দিয়েছিলেন। নতুন ডিহিতে মোটামুটি 2004 সাল থেকে কন্টিনিউ চলছে আমার কাজ। হ্যাঁ, এখন এখানেই সব কাজ, এইখানে একদম পার্মানেন্ট স্ট্রাকচার করে নিয়েছি, এইখানেই সবকিছু প্রতিমা তৈরি হয় আর কি। আপনার দীর্ঘ শিল্পী জীবনের কোনো স্মরণীয় ঘটনা যদি ভাগ করে নেন? আমার বেশ মনে পড়ছে, গোপীবল্লভপুরে কোনো মৃৎশিল্পী যিনি বরাবর করে আসছিলেন, উনি গত হয়েছিলেন। তো ওরা ওই শিল্পীর অপেক্ষা করছিলেন, মাত্র 4 দিন বাকি ছিল বাসন্তী পুজো। হ্যাঁ, ওরা কোনো শিল্পী পায়নি, মৃৎশিল্পী পায়নি। সেই মতো অবস্থায় আমাকে বলেছিলেন যে আপনি কি পারবেন? আমার মনে হচ্ছিল যে না, আমি পারবো। ঠিক আছে, চেষ্টা করবো ভাই, তবে হয়তো ষষ্ঠীর দিন দিতে পারবো না, মোটামুটি সপ্তমী সকাল হতে পারে। তখন বললো তাই চলবে, আমাদের এখন কিছু করার নেই আমাদের। গোপীবল্লভপুর নয়াবসান, গোপীবল্লভপুর নয়াবসান, ওখানে আমি করেছিলাম এইরকম একটা, আমার কি বলবো, 4 দিনে কমপ্লিট, 4 দিন কি, সন্ধ্যাবেলায়, ষষ্ঠীর সন্ধ্যাবেলায় আমি প্রতিমা কমপ্লিট করেছি। 4 দিনে একটা দুর্গা প্রতিমা কমপ্লিট করে পুজো হওয়া, এটা কেউ নেই, আমি একা, একা হাতে একদম শুরু থেকে কোনো হেল্পার নেই, সম্পূর্ণ করা। এবং তারা খুব খুশি হয়েছিলেন এবং বলেও ছিলেন যে না, এত তাড়াতাড়ি কমপ্লিট আমাদের এর আগে হয়নি। 1 মাস ধরে তৈরি করতো, সপ্তমী সকাল পর্যন্ত লাগতো। সেইখানে আপনি 4 দিনে কাজ করে সন্ধ্যাবেলায়, ষষ্ঠীর সন্ধ্যাবেলায় আমাদের দুর্গা প্রতিমা কমপ্লিট হয়েছে, বাসন্তী কমপ্লিট হয়েছে। পেপার মিলে কাজ করার পাশাপাশি চলতো প্রতিমা গড়ার কাজ, এই দুটো দায়িত্ব একসঙ্গে সামলাতেন কিভাবে? পেপার মিলে 8 ঘন্টার ডিউটি ছিল,
তো 8 ঘন্টা ডিউটির পর ম্যাক্সিমাম আমি এ শিফট নিতাম কিংবা বি শিফট নিতাম। মানে জয়েন্ট শিফট আমি ডিউটি করতাম না, দুটো শিফট আমি করতাম। তো বি শিফট হলে আমি সকাল থেকে সময় দিতে পারতাম, আর এ শিফট হলে আমি বিকেল থেকে আমার রাত 11টা 12টা পর্যন্ত কাজ করতে পারতাম। যার ফলে মানে এইভাবে কাজ করতাম, এবং আমি তো অগ্রিম কাজ করে থাকি। বললাম না, আমাদের এই কাজের জন্য আমার মানে যা মানে কি বলবো, যার ভূয়সী প্রশংসা করা যায় আমাদের সঞ্জু মিত্র, সঞ্জুদা আর্ট একাডেমি, মানে তার তুলনা নেই। তিনি আমাকে বলতেন তুই আরামসে করতে পারবি, হ্যাঁ আগের থেকে কর। আমি আজ পর্যন্ত ঝাড়গ্রামে কোনো সেরকম লোক পেলাম না যিনি আমার এই কাজটাকে মানে ভূয়সী প্রশংসা করেছেন, একমাত্র সঞ্জুদা ছাড়া। আপনার স্ত্রী আপনার এই কর্মযজ্ঞে কিভাবে পাশে থাকেন? আমি একজন অবাঙালি ছেলে, আমার বাড়ির দাদা এরা সব বিয়ে করেছেন নন বেঙ্গলিকে। আমি দেখেছিলাম যে আমার এই কালচারটা, নন বেঙ্গলি কালচারটা ভালো না। আমি ওই জন্য পছন্দ করেছিলাম যে আমি বিয়ে যদি করি আমি বাঙালি মেয়েকে বিয়ে করব, যে আমার এই কালচারটাকে পছন্দ করে। কারণ আমার বাড়ির লোক আমার এই ইয়েটাকে পছন্দ করে না, কর্মশালাটাকে পছন্দ করে না। যার জন্য আমি তখন আমার বিয়েতে আমার 98 সালে বিয়ে হয়, এবং সে সব জানে আমার কাজের প্রতি, এবং আমাকে পূর্ণ সহযোগিতা সব ব্যাপারে, অর্থ থেকে নিয়ে সময় দেওয়া থেকে নিয়ে সব ব্যাপারে আমার স্ত্রী আমাকে সাহায্য করেছে। আমার মিসেস হচ্ছেন বেবি সিংহ, আগে ছিলেন বেবি মাইতি, এখন হচ্ছেন বেবি সিংহ। আমার স্ত্রী আমার এই কাজটাকে খুবই পছন্দ করেন, যার ফলে ওনার সাথে আমার মতের মিল হয় এবং বিয়ে করি। বিয়ে করার পর উনি আমাকে যথেষ্ট সাহায্য করেন, এমনকি কাপড় পরানো থেকে নিয়ে পাড় লাগানো, গয়না লাগানো উনি সব পারেন। সেইভাবে আমাকে সহযোগিতা করেন স্কুল থেকে ফেরার পর, কারণ স্কুলে তার অনেক সময় চলে যায়, হ্যাঁ মাঝে মাঝে স্কুল অফ হয়, শনিবার রবিবার অফ হয়, সে সময় যথেষ্ট সাহায্য করেন। নিশ্চয়ই পুজোর সময় অনেক প্রতিমা গড়ার বায়না পান, তো একসঙ্গে এত প্রতিমা তৈরি করা, সেটা উদ্যোক্তাদের হাতে পৌঁছে দেওয়া, কখনো কি চাপ অনুভব করেন? প্রচণ্ড চাপ অনুভব করি। যেমন এই বছর পুজো, দুর্গাপুজো হচ্ছে আপনার 27 তারিখ। মোটামুটি আমাদের এখন থেকে রাতের ঘুম শেষ, মোটামুটি রাত 2-2:30 পর্যন্ত কাজ চলছে, যার ফলে এই বছর প্রচণ্ড চাপ, কোনো মতে সামলে নিতে হয়। তো মোটামুটি এটা পেশা, তো সেহেতু মেনেই নিতে হচ্ছে। মানে দিন রাত জেগে কাজ, জেগে কাজ। এই শহরে তো প্রতিমা নির্মাণের কাজ করেছেন, রাজ্যের বাইরে কখনো কোনো কাজ করেছেন? রাজ্যের বাইরে করেছি, যেমন চাকুলিয়া, ঘাটশিলা, বহড়াগুড়া, তাই তো, হ্যাঁ এই 3 জায়গায় কাজ করেছি। বাইরের বম্বেরও অর্ডার এসেছিল, কিন্তু বম্বের অর্ডার এলে কি হবে, আমার এখানকার যারা প্রতি বছর আমি মানে প্রতিমা করছি, হ্যাঁ তো তাদেরকে তো আমাকে দিতেই হবে, আর বোম্বে থেকে যাতায়াত সম্ভব না, ওই জন্য ওই অর্ডারটাকে ক্যান্সেল করে দিয়েছি। এবং খুব ভালো জায়গা থেকে অফার এসেছিল, খুব ভালো জায়গা থেকে, মানে কোনো অভিনেতার বাড়ি থেকে অর্ডারটা এসেছিল। আমাকে বলা হয়েছিল, আমি বললাম না, আমার দ্বারা সম্ভব না। আমি একটা প্রতিমার জন্য আমি এইখান থেকে ছেড়ে, আমার সেই বছর মনে হয় একটা রথের উপরে করেছিলাম দুর্গা প্রতিমা, রথ টানছে ঘোড়া, 3টে ঘোড়া, মা রথে চেপে আছেন, আর 3টে অসুর ওই রথের চাকা আটকাচ্ছে, এইরকম টাইপের করেছিলাম। ওইটা দেখে খুবই মানে হয়েছিল, হ্যাঁ, যে এই প্রতিমাটা ওইখানে ছবিতে সে পাঠায় দিয়ে বলছে এই শিল্পীকে চাই আমার, হ্যাঁ। তখন আমাকে অফার দেওয়া হয়েছিল যে ভালো অ্যামাউন্ট পাবে, তুমি চলো ওইখানে। না ভাই, আমি যেতে পারবো না। শিল্পের স্বীকৃতি হিসেবে কি পুরস্কার পেয়েছেন? আমি শিল্পী স্বীকৃতি হিসাবে আমি সেরা শিল্পীর অ্যাওয়ার্ড পেয়েছি
প্রায় 7-8 বার পেয়েছি, এবং কানাগলিতেই ম্যাক্সিমাম। কানাগলি ম্যাক্সিমাম প্রাইজ আমার হয়েছিল সেরা শিল্পী হিসাবে। তারপর ঘোড়াধরা সার্বজনীন, দুর্গোৎসব কমিটি, সংঘমিত্র গান সমিতি, তারপরে দুর্গা ময়দান, জামদা, এইসব জায়গায় আমি সেরা শিল্পী হিসাবে, এমনকি নতুন ডিও পর্যন্ত, ওই সময় ওদের 50 বছর হয়, সেই সময় আমি সেরা শিল্পী হিসাবে নির্বাচিত হয়েছি। জীবনের কোনো কঠিন সময় যেখান থেকে মনে হয়েছিল স্বাভাবিক ছন্দে ফেরার লড়াইটা বেশ কঠিন? সেই সময় আমার বেশ মনে আছে, কোনো কারণবশত আমার হার্ট অ্যাটাক হয়। সেই সময় এখানে এসডিএমও ছিলেন কিষাম সান্যাল, কিষাম সান্যাল তিনি ছিলেন। সেই সময় উনি আমার চিকিৎসা করেছিলেন। তারপরে আমাদের দুর্গেশ বাবু, তিনি গেলেন, দুর্গেশ মল্লদেব, তিনি আমাকে দেখার জন্য বারবার গেছিলেন। সেই অবস্থায় মোটামুটি আমার বাঁচার আশা খুব কমই ছিল। যাই হোক, মোটামুটি এই মাদের তৈরি করি, তো এই মাদের ইয়েতে, মানে আশীর্বাদে হয়তো আমি বেঁচে উঠেছি এবং তারপরে কাজ আরম্ভ করি। এটা সম্ভবত হয়েছিল আপনার ফেব্রুয়ারি থেকে। ও তারপরেই আমি মোটামুটি একটু সুস্থ হই। সুস্থ হওয়ার পর ধীরে ধীরে কাজ আরম্ভ করি। মোটামুটি খারাপ যায়নি আমার সেই সময়টা। প্রতিমার আদি রূপ ধরে রাখার নেপথ্যে আপনার ভাবনা কি? দেখছেন তো, আমার এখানে ম্যাক্সিমাম প্রতিমা হচ্ছে সাবেকি। একদম। তার মধ্যে আদি, মানে বাংলা যাকে বলা হয়, তার মধ্যে আমার 3টি আছে আদি বাংলা। যার ফলে আমি এই সাবেকিয়ানাটাকে বেশি পছন্দ করি। কারণ আপনারা হয়তো দেখে থাকবেন যে বাগবাজার সবচেয়ে আদি পুজো, এবং ওখানকার দুর্গা প্রতিমা আদি, এবং এই বাংলা অতি আদি বাংলা প্রতিমা হয়, ওইখানে কিন্তু ভিড় উপচে পড়ে। সেই হিসাবে আমি সাবেকিয়ানাটাকে খুবই পছন্দ করি। কারণ বছরে একবার মায়ের পুজো হয়, সেই মায়ের পুজো কি আনন্দ, কি মানে কি বলবো, এই বাতাসের সুগন্ধ, শিউলি ফুলের গন্ধ, কাশফুল, এগুলো দেখলে একটা আলাদা, মানে আগে যেমন ছোটবেলায় ছিল সেই মানে এটা জেগে ওঠে আর কি। যার জন্য আমি সাবেকিয়ানাটাই বেশি পছন্দ করি। বর্তমান প্রজন্মের যারা শিল্পী রয়েছেন, যারা প্রতিমা গড়েন, তাদের কাজের মধ্যে কিরকম পরিবর্তন দেখতে পান, বা একজন শিল্পী হিসেবে, প্রবীণ শিল্পী হিসেবে বর্তমান প্রজন্মের শিল্পীদের উদ্দেশ্যে কি বলবেন? আমি একটাই বলবো যে তারা যে কাজটা করছেন সেটা যেন সঠিক হয়, সঠিক মাপজোক করে প্রতিমাটা করা হয়, এবং প্রতিমার মধ্যে যেন একটা সাবেকিয়ানার ছোঁয়া থাকে, যেটা ইদানিং দেখা যাচ্ছে না। আর তারা কাজটা পয়সার জন্য ম্যাক্সিমাম করছে, কিন্তু ঠিক সেইভাবে করছে না যেভাবে আমরা আমাদের শিল্পীদের কাছ থেকে আমরা দেখে এসেছি। তখন বড় বড় শিল্পীদের কাজ দেখেছি, তো মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর লাগতো কাজ। এবং আমার মনে হয় পুজোর এই 4টা দিন আমি বাড়িতে বোধহয় ওই রাত্রেবেলা শোয়া ছাড়া মানে বাড়িতে থাকতাম না, সব সময় মণ্ডপে। আর একবার তো আমি হারিয়েও গেলাম। আমার দাদা বাবা দুজনে মিলে খুঁজেছেন, তারপরে বলেছেন যে তুই বাড়ির লোক ছাড়া কোনো মতেই বেরোবে। তার মানে আমি কত ছোট ছিলাম, আমি কত মানে কি অবস্থায় ছিলাম যে আমি হারিয়ে গেছি। আমি জানতাম না কোনটা মানে বাড়ির রাস্তা, আমি জানতাম না। যাই হোক, মোটামুটি আমার বেশ মনে পড়ে সেই দিনগুলো। মানে এত সুন্দর প্রতিমা, মানে কল্পনা করা যায় না। ওইসব প্রতিমা দেখলেই আমার কান্না পেত। ইভেন এখনো পর্যন্ত আমার যে দুর্গা প্রতিমাগুলো যখন বের হয়, যখন ওই আপনার গাড়িতে নিয়ে নেয়,
পরপর লাইনে দুর্গাগুলো থাকে, খুব কান্না লাগে। আমার এমনি সন্তান সন্ততি নেই। কিছু লোক বলে এই তো তোর মেয়ে, হ্যাঁ, এই তো তোর মেয়ে, এই তো তোর ছেলে, হ্যাঁ, তখন ওই ওই ওদের কথাগুলো মনে পড়ে আর খুব কান্না পায়। অনেক ধন্যবাদ আপনাকে। হুম। জানলাম আপনার শিল্পী জীবনের নানান কথা। চলতে চলতে জীবন অনেক সময় থমকে যায়, সেই সময়টা থেকে ঘুরে দাঁড়াতে যা সাহায্য করে তাই হলো শিল্প। শিবশঙ্কর বাবুর কথায় আমরা জানলাম যে তিনি কেবলমাত্র প্রতিমা গড়েন না, তিনি গড়েছেন নিজের জীবন। অরণ্য শহরে আড্ডার আজকের পর্ব এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন পর্ব নিয়ে, নতুন কোনো শিল্পী বা নতুন কোনো মানুষের জীবন সংগ্রামের কাহিনী নিয়ে। সবাই পুজো ভালো করে কাটান। আসন্ন শারদোৎসবের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করলাম। নমস্কার।